হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের সন্ধ্যা 6টার স্পেশাল সিডিপি ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আমাদের এখানে যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোজির ক্লাসটা হচ্ছে, তো সেই ক্লাসে আমাদের টার্গেট হচ্ছে মেইনলি যেটা বিহার স্টেট পরীক্ষা হতে চলেছে মার্চে, প্লাস যেটা রিসেন্টলি মাদ্রাসা সার্ভিস কমিশনের যে 1 to 4 এবং 5 to 8-এর বা 1 to 5 এবং 6 to 8-এর যে পরীক্ষাগুলো হবে, সেখানে যে সিডিপি পার্টটা রয়েছে সেটা, অর্থাৎ মাদ্রাসার এবং তার পাশাপাশি প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি তো রয়েছে। ঠিক আছে, প্রাইমারি প্লাস আপার প্রাইমারি প্রত্যেকটাতেই কিন্তু 30 নম্বর করে সিডিপির কোয়েশ্চেন থাকবে। স্টেটেও থাকবে, মাদ্রাসাতেও থাকবে, প্রাইমারিতেও থাকবে, আপার প্রাইমারিতেও থাকবে। ঠিক আছে, তো সেই কারণে সেটাকে একবার কম্বাইন করে সিডিপি ক্লাসটা কিন্তু করানো হচ্ছে। তো এই সিডিপি ক্লাসটা হয়ে গেলে আমরা অন্যান্য ক্লাসে কিন্তু যাব। তো আমরা এর আগে যে সেট নাম্বার 1টা করেছিলাম সেখানে 15টা কোয়েশ্চেন আলোচনা করেছিলাম। আজকে এই সেটের বাকি 15টা কোয়েশ্চেন আলোচনা করে নেব এবং আগামীকাল থেকে যে 6টার দিকে তোমরা ক্লাসটা পাবে সেখানে আমরা 30টা করে কোয়েশ্চেনে আলোচনা করব। সেটা টপিক ধরে হতে পারে, সেটা আবার কিন্তু মিক্স টপিকও হতে পারে। ঠিক আছে, তো দেখো ফার্স্ট কোশ্চেন কি রয়েছে আজকের ফার্স্ট কোশ্চেন রয়েছে একটি প্রগতিশীল শ্রেণীকক্ষ বিন্যাসে, মানে প্রগতিশীল হচ্ছে প্রোগ্রেসিভ যে ক্লাসরুমগুলো থাকে, সেই প্রোগ্রেসিভ ক্লাসরুমের কথা বলছে। বিন্যাসে শিক্ষক যেভাবে শিখন সহায়ক পরিবেশ প্রদান করবেন, মানে যেখানে লার্নিংটা খুব সহজে হবে, শিখন সহায়ক পরিবেশ যেভাবে তিনি কি করবেন, প্রদান করবেন। অন্তর্ভুক্তি নিরুৎসাহিত করে, অন্তর্ভুক্তি মানে যে ইনক্লুশন যেটা, সেটাকে উৎসাহ দেবেন না, নতুন কোনো ইনক্লুশন তিনি উৎসাহ দেবেন না, সেটাকে তিনি বাতিলের খাতাতে রাখবেন। পুনরাবৃত্তিতে উৎসাহিত করে, মানে পুনরাবৃত্তি বলতে নতুন করে আবার যেটা পাবেন, নাকি আবিষ্কারের প্রচার করে, মানে নতুন করে কোনো কিছু ডিসকভার, প্রোগ্রেসিভ এডুকেশন বলেছে, প্রোগ্রেসিভ ক্লাসরুম বলেছে, ডিসকভার করে নাকি সীমাবদ্ধ করে। মনে রাখতে হবে, প্রগতিশীল ক্লাস হোক বা প্রোগ্রেসিভ ক্লাসরুম হোক, সেই সমস্ত ক্লাসরুমগুলোতে কি করতে হবে, সেখানে বাচ্চাদেরকে অ্যাক্টিভ পার্টিসিপেশনের জায়গাতে রাখতে হবে, তারা যাতে অ্যাক্টিভ পার্টিসিপেট করতে পারে কোনো কিছু। এবং সেটা কখন হবে, যখন তারা নিজেরা কোনো কিছু খুঁজে আবিষ্কার করবে, ডিসকভার করবে। ঠিক আছে, সো অপশন নাম্বার সি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। এখানে আবিষ্কার হচ্ছে ডিসকভার করা, কোনো কিছু খুঁজে বার করা। নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো। হাওয়ার্ড গার্ডনারের বুদ্ধির যে বহুমুখী তত্ত্ব রয়েছে, বহুমুখী বুদ্ধি তত্ত্ব যেটা রয়েছে, সেটা পরামর্শ দেয় যে, সেটা কি পরামর্শ দেয়? অপশন নাম্বার এ, শিক্ষকদের উচিত বিষয়বস্তু শেখানোর বিকল্প উপায় তৈরি করার জন্য একটি রূপরেখা হিসেবে বহুমুখী বুদ্ধির ব্যবহার করা। কিসের শেখানোর বিকল্প উপায় তৈরি করা? বিকল্প মানে হচ্ছে অল্টারনেটিভ ওয়ে তৈরি করা, অল্টারনেটিভ ভাবে কোনো কিছু শেখানোর বিষয় তৈরি করার জন্য একটি রূপরেখা তৈরি করা, একটি রূপরেখা হিসেবে বহুমুখী বুদ্ধির ব্যবহার করা, মানে মাল্টিপল বুদ্ধির যে ব্যবহার সেগুলো করা। অপশন নাম্বার বি, ক্ষমতা হলো পূর্ব নির্ধারিত এবং সময়ের সঙ্গে পরিবর্তিত হয় না। ক্ষমতা কি? পূর্ব নির্ধারিত এবং সেটা সময়ের সাথে পরিবর্তিত হয় না, মানে যে কোনো ক্ষমতাই হোক না কেন সেটা আগে থেকেই নির্ধারিত হবে এবং সেটা সময়ের সাথে সাথে সেটা পরিবর্তন হবে না। নাকি অপশন নাম্বার সি, সমস্ত বুদ্ধি বিকাশের জন্য প্রতিটি শিশুকে 8টি ভিন্ন উপায়ে প্রতিটি বিষয় শেখানো উচিত। 8টি ভিন্ন উপায় বলছে বিভিন্ন রকমভাবে। দেখো এখানে যেহেতু বলছে বহুমুখী তত্ত্ব, বুদ্ধির বহুমুখী তত্ত্ব, তো এখানে বলেছে ভিন্ন ভিন্ন উপায়ে তাদেরকে শেখাতে হবে। মানে শেখানো, যেরকম এক ডক্টরের কাছে সব পেশেন্ট সেখানে ট্রিটমেন্ট পাবেন না, ঠিক তেমনি, অর্থাৎ এক একজন ডাক্তারের ওষুধ এক একজন পেশেন্টকে তাড়াতাড়ি ভালো করে দিতে পারে। ঠিক আছে, তো সেই রকমভাবে এখানে বিভিন্ন রকম উপায়ে কিন্তু শেখাতে হবে, সেটা বলছে। এক একজন বাচ্চা এক এক রকমভাবে শিখবে। আর বুদ্ধি শুধুমাত্র বুদ্ধিঙ্গ বা আইকিউ ইন্টেলিজেন্ট কোশেন্ট পরীক্ষা দ্বারা নির্ধারিত হয়। তো সঠিক উত্তর কি হবে? হাওয়ার্ড গার্ডনারের মতে অপশন নাম্বার সি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। সমস্ত বুদ্ধি বিকাশের জন্য প্রতিটি শিশুকে 8টি ভিন্ন উপায়ে প্রতিটি বিষয় শেখাতে হবে। এরপর বলছে 5 বছর বয়সী, হ্যাঁ, 5 বছর বয়সী একটি মেয়ে টি শার্ট ভাঁজ করার চেষ্টা করার সময় নিজের সঙ্গে কথা বলছে। মেয়েটির প্রদর্শিত আচরণের প্রেক্ষাপটে নিজের কোন উক্তিটি সঠিক? নিজের সাথে কথা বলছে, ভাঁজ করতে করতে সে নিজের সাথে কথা বলছে। যা পিয়াজে এটিকে সামাজিক মিথস্ক্রিয়া হিসেবে ব্যাখ্যা করেছেন। মিথস্ক্রিয়া মানে কি? যখন দুটো জিনিসের মধ্যে মেলবন্ধন হবে। যেখানে লে ভাইগটসকে এটিকে একটি অনুসন্ধান হিসেবে ব্যাখ্যা করেছেন। অপশন নাম্বার বি, যা পিয়াজে এবং লে ভাইগটসকে এটিকে ব্যাখ্যা করেছেন সন্তানের তার মাকে অনুকরণ করার চেষ্টা বা প্রচেষ্টা করা। অর্থাৎ সে তার মাকে দেখেছে, তার মা যেভাবে করছে, মানে হয়তো কোনো কাজ করতে করতে কথা বলে সেও সেভাবেই করার চেষ্টা করছে।
যা পিয়াজে এবং লে ভাইগটস্কি এটিকে শিশুর চিন্তার অহংকেন্দ্রিক প্রকৃতি হিসাবে, অহংকেন্দ্রিক প্রকৃতি মানে হচ্ছে নিজের সাথে নিজে কথা বলা, সেলফ সেন্টার্ড যেটাকে আমরা বলে থাকি, নাকি যা পিয়াজে এটিকে অহংকেন্দ্রিক বক্তৃতা হিসেবে ব্যাখ্যা করেছেন, যেখানে লে ভাইগটস্কি এটিকে ব্যক্তিগত বক্তৃতার মাধ্যমে তার ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করার জন্য শিশুর প্রচেষ্টা হিসেবে ব্যাখ্যা করেছেন। তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ যা পিয়াজে কি বলেছেন, অহংকেন্দ্রিক বক্তৃতা মানে নিজে নিজেই নিজের মধ্যে সেলফ সেন্টার্ড হয়ে একা একা কথা বলছে, এবং লে ভাইগটস্কি কি বলছেন, ব্যক্তিগত বক্তৃতার মাধ্যমে মানে পার্সোনাল যে বক্তৃতা সেটার মাধ্যমে তার ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করার জন্য, তার সমস্ত কার্যকলাপকে নিয়ন্ত্রণ করার জন্য শিশুর প্রচেষ্টা হিসেবে ব্যাখ্যা করেছে। অপশন নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এরপর আসবো নাম্বার 19, লিঙ্গ হলো একটি ড্যাশ। হ্যাঁ, লিঙ্গ হলো একটি সহজাত গুণ মানে জন্মের সাথে যেটা পাওয়া যায়, সামাজিক গঠন, জৈবিক সত্তা নাকি শারীরবৃত্তীয় গঠন। লিঙ্গটা আসলে কি হবে? সঠিক উত্তর কি? মানে এখানে লিঙ্গ বলতে যেটা বোঝানো হয়েছে, এখানে লিঙ্গ বলতে কিন্তু স্টিরিওটাইপের কথা বলা হয়েছে, অর্থাৎ লিঙ্গ বৈষম্য, লিঙ্গ ভেদাভেদের কথা বলা হয়েছে। তো লিঙ্গ নিয়ে পেডাগজিতে যখনই কোয়েশ্চেন থাকবে সেটা কিন্তু সবসময় একটা সামাজিক গঠন, অর্থাৎ ছেলেদের কাজ এগুলো, মেয়েদের কাজ এগুলো, এগুলো ছেলেরা করতে পারে না, এগুলো মেয়েদের কাজ, এগুলো মেয়েরা করতে পারে না, এগুলো ছেলেদের কাজ, ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে সামাজিক ব্যাপার, সামাজিক গঠন। নাম্বার 20, একজন শিক্ষক হিসেবে তিনি লে ভাইগটস্কে সামাজিক গঠনবাদী তত্ত্বে দৃঢ়ভাবে বিশ্বাস করেন। আপনি আপনাদের ছাত্রদের মূল্যায়নের জন্য নিচের কোন পদ্ধতিটি পছন্দ করবেন? একজন শিক্ষক হিসেবে তিনি লে ভাইগটস্কে সামাজিক গঠনবাদী তত্ত্বে দৃঢ়ভাবে বিশ্বাস করেন। আপনি আপনার ছাত্রদের মূল্যায়নের জন্য মানে তার ইভ্যালুয়েশন করার জন্য, মূল্যায়ন মানে হচ্ছে ইভ্যালুয়েশন করার জন্য, নিচের কোন পদ্ধতিটি ব্যবহার করবেন? মৌখিক অনুসরণ পদ্ধতি বা প্রশ্ন, বহু বিকল্প ভিত্তিক মানে যেটা আমরা করছি এমসিকিউ টাইপ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, সহযোগিতামূলক প্রকল্প নাকি আদর্শায়িত অভিক্ষা। দেখো মনে রাখতে হবে লে ভাইগটস্কির যে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টটা রয়েছে সেখানে কি দেখাচ্ছেন তিনি, সেখানে তিনি বলছেন একজন টিচার ফ্যাসিলিটেটরের মধ্যে কাজ করবে, এবং একটা স্টুডেন্টের মনে করে এইখানে রয়েছে, এখন স্টুডেন্টটা এখানে রয়েছে এস লিখলাম, কিন্তু তার মধ্যে এই পয়েন্টে পৌঁছানোর ক্ষমতা আছে। তো টিচার কি করবেন, সেই ফ্যাসিলিটেটরের কাজ করবেন তাকে এই জায়গা থেকে এই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য, অর্থাৎ একটা স্টুডেন্টের সর্বোচ্চ জায়গা অর্জন করার জন্য টিচার যে কাজটা করবেন ফ্যাসিলিটেটরের, সেইটাই হচ্ছে এখানে আমাদের আলোচ্য বিষয়। তো সেটাকে বলা হয় সহযোগিতামূলক প্রকল্প। টিচার কি করবেন, তাকে সহযোগিতা করবেন, পথ বাতলে দেবেন। পরের নাম্বারে আসবো নাম্বার 21, একটি শ্রেণীকক্ষে ব্যক্তিগত পার্থক্য পূরণ করতে মানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস পূরণ করতে একজন শিক্ষকের কি করা উচিত? ব্যক্তিগত পার্থক্য করতে শিক্ষার্থীদের সঙ্গে কথোপকথনে নিযুক্ত হওয়া, মানে তাদেরকে জিজ্ঞাসা করা কোথায় কি প্রবলেম হচ্ছে এবং তাদের দৃষ্টিভঙ্গিকে মূল্য দেওয়া। কোনো একটা বিষয় শেখানোর পর একটা স্টুডেন্টের কি পয়েন্ট অফ ভিউ রয়েছে সেই টপিকের ওপর, সেই পার্টিকুলার বিষয়টার উপর, সেটা শুনতে যাওয়া এবং তারপর সেই মোতাবেক তাদেরকে গাইড করা। তার ছাত্রদের উপর কঠোর নিয়ম আরোপ করা। মনে রাখতে হবে পেডাগজিতে কখনোই কঠোর শব্দটা ব্যবহার করা যাবে না, কোনো কিছু কঠোরভাবে করা যাবে না। শিক্ষাদান এবং মূল্যায়নের অভিন্ন এবং আদর্শিত উপায় বের করা, অর্থাৎ অভিন্ন মানে কি একটাই, ওয়ান অ্যান্ড অনলি উপায়, ঠিক আছে। কিন্তু এখানে তো মানে ওপেন করতে বলা হয়েছে ব্যাপারটাকে, সকলের জন্য সমানভাবে করতে বলা হয়েছে ব্যাপারটাকে। তাদের নম্বরের উপর ভিত্তি করে শিশুদের চিহ্নিত করা এবং আলাদা করা, কে কত মার্কস পাচ্ছে তার উপর ভিত্তি করে চিহ্নিত করা। মার্কসের উপর ভিত্তি করে তো কখনোই পেডাগজি আমাদেরকে সেই সুবিধা দেয় না। সো এখানে অপশন নাম্বার এটা হচ্ছে লজিক্যাল, যে কথোপকথন করতে হবে, তাদের সঙ্গে আলোচনায় বসতে হবে এবং তারপর ফাইনালি কি করতে হবে, শিক্ষকের উচিত যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটের দৃষ্টিভঙ্গিকে মূল্য দেয়া, ঠিক আছে। আসবো পরের নাম্বার, প্রশ্ন নাম্বার 22 বলা হচ্ছে মূল্যায়ন উদ্দেশ্যমূলক যদি এটি বছরের শেষে একবার করা হয়, শিক্ষার্থীদের কৃতিত্বের মধ্যে পার্থক্য করার জন্য তুলনামূলক মূল্যায়ন করা হয়, এটি শিক্ষার্থীদের মধ্যে ভয় ও চাপ সৃষ্টি করে, এটি ছাত্রদের পাশাপাশি শিক্ষকদের জন্য একটি প্রতিক্রিয়া বা ফিডব্যাক হিসেবে কাজ করে। সো মূল্যায়ন উদ্দেশ্যমূলক হবে যদি, মানে আমার ইভ্যালুয়েশনটা উদ্দেশ্যমূলক হবে যদি কি হবে, যদি একটি ছাত্রদের পাশাপাশি শিক্ষকদের জন্য প্রতিক্রিয়া বা ফিডব্যাক হিসেবে কাজ করে। অর্থাৎ ছাত্রদের পাশাপাশি শিক্ষকদের জন্য মানে ক্লাসটা কিভাবে হচ্ছে, অর্থাৎ স্টুডেন্টসরা কত ভালো পারফর্ম করছে সেই মোতাবেক তো আমি এটা বুঝতে পারবো যে টিচার কত ভালোভাবে পড়িয়েছেন, দুটো দিকেই কিন্তু ফিডব্যাকটা আসবে। সো অপশন নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এনসিএফ 2005, এনসিএফ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 অনুযায়ী একজন শিক্ষকের ভূমিকা হতে পারে কি বা হতে হবে কি? এনসিএফেও কিন্তু বলা হয়েছে একজন টিচারকে কি হতে হবে, ফ্যাসিলিটেটর, যে ফ্যাসিলিটেট করবে স্টুডেন্টসদেরকে। অনুমতিমূলক, সহযোগিতামূলক, কর্তৃত্বমূলক নাকি স্বৈরাচারী? সঠিক উত্তর সেটা হবে
সহযোগিতামূলক, অপশন নাম্বার বি ফ্যাসিলিটেটর। ঠিক আছে, নেক্সট আসবো পরের নাম্বার। গবেষণা করে দেখা যায় যে একটি বৈচিত্র্যময় শ্রেণীকক্ষে একজন শিক্ষক তার ছাত্রদের কাছ থেকে প্রত্যাশা করেন শিক্ষার। বৈচিত্র্যময় মানে কি? ডাইভার্স, ডাইভার্স ক্লাসরুম। তো গবেষণা থেকে কি দেখা যাচ্ছে? একটা ডাইভার্স ক্লাসরুমে একজন শিক্ষক তার ছাত্রদের কাছ থেকে প্রত্যাশা করেন শিক্ষার কি? এর সঙ্গে সম্পর্কযুক্ত হওয়া উচিত নয় এমন, কোনো প্রভাব নেই এমন, একটি উল্লেখযোগ্য প্রভাব আছে এমন, নাকি একমাত্র নির্ধারক হিসেবে? কারেক্ট অ্যান্সার কি হবে? গবেষণা করে দেখা গেছে যে ডাইভার্স ক্লাসরুমে কি হবে, যে একটি উল্লেখযোগ্য প্রভাব আছে এমন, এটা কিন্তু শিক্ষার উল্লেখযোগ্য প্রভাব থাকতে হবে। ঠিক আছে, 25-এ আসবো। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, স্পেশালি এবলড, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অন্তর্ভুক্ত করা বিদ্যালয়ের উপর বোঝা বাড়বে। শিক্ষাদানের দৃষ্টিভঙ্গি, বিষয়বস্তু এবং পদ্ধতির পরিবর্তন প্রয়োজন, একটি অবাস্তব লক্ষ্য, অক্ষমতাহীন বা অক্ষমতাহীন শিশুদের জন্য ক্ষতিকর। সঠিক উত্তর কি হবে? বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অন্তর্ভুক্ত করা। সঠিক উত্তর হবে শিক্ষাদানের দৃষ্টিভঙ্গি, বিষয়বস্তু এবং পদ্ধতির পরিবর্তন প্রয়োজন। অর্থাৎ মানে যেভাবে বেসিক আইডিয়ার সাথে, মনে করো আমি একটা কন্ডিশন দিচ্ছি এখানে, তোমার ক্লাসরুম রয়েছে, তোমার ক্লাসরুমে একজন বিকলাঙ্গ শিশু তোমার ক্লাসরুমে রয়েছে। এবার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, দৌড়, লং জাম্প, হাই জাম্প। এবার ওই বাচ্চাটা বলছে আমিও পার্টিসিপেট করব, তখন তুমি কি করবে? সে তো বিকলাঙ্গ, যেই কারণে সে কিন্তু ওই খেলাধুলাতে পার্টিসিপেট করতে পারছে না। তখন তুমিও তাকে কি করবে? তুমি তাকে একটা শিট আর একটা পেন দিয়ে দিলে, তুমি বললে যারা যারা পার্টিসিপেট করছে তাদের নাম লিখো, এবং তারা কে কোনটাতে পার্টিসিপেট করছে, কে কতটা স্কোর করছে সেটা তুমি লেখো। তাহলে কি হলো, ও কিন্তু নিজেকে ব্যস্ত রাখলো ওই পার্টিকুলার ইভেন্টের জন্য। তার মানে ও নিজেও কিন্তু পার্টিসিপেট করলো। ঠিক আছে, তো এইভাবে কিন্তু দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার মাধ্যমে সকলকে অন্তর্ভুক্ত করা যেতে পারে। চলে আসবো নাম্বার 26-এ। বলা হচ্ছে বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক পটভূমির শিশুদের সঙ্গে একটি বৈচিত্র্যময় শ্রেণীকক্ষে থাকা সমস্ত ছাত্রদের শেখার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে। এই বিবৃতিটি হলো কি? এই বিবৃতিটা কি? সঠিক, কারণ এটি শ্রেণীকক্ষকে আরও শ্রেণীবদ্ধ করে তোলে। ভুল, কারণ এটি অপ্রয়োজনীয় প্রতিযোগিতা দিকে নিয়ে যাচ্ছে। ভুল, কারণ এটি শিশুদের বিভ্রান্ত করতে ব্যস্ত করতেছে বা বিভ্রান্ত করছে। নাকি সঠিক, কারণ শিশুরা তাদের সহপাঠীদের কাছ থেকে অনেক দক্ষতা শিখতে পারে। আমরা যখন পিয়ার এডুকেশনের কথা বলি, পিয়ার গ্রুপের কথা বলি, আমরা গ্রুপিজমের কথা বলি, আমরা গ্যাংয়ের কথা বলি, অর্থাৎ যখনই আমরা দেখব অ্যাডোলেসেন্সে চলে আসছে তখন কিন্তু এই গ্যাংয়ের ব্যাপারটা আসবে। আর পিয়ার গ্রুপ তো আমাদের সারা জীবনই থাকবে, কখনো স্কুলে ক্লাসমেটস থাকবে, খেলতে গেলে প্লেমেটস থাকবে, অফিসে কাজ করতে গেলে কালিগস থাকবে। তো এই পিয়ার গ্রুপ, এবং তাদের কাছ থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে আমরা কিন্তু কি হই, সমৃদ্ধ হই। সো এটা হচ্ছে সঠিক, অপশন নাম্বার ডি, কারণ শিশুরা তাদের সহপাঠীদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারে। নেক্সট, শ্রবণ প্রতিবন্ধী একটি শিশু, যে কানে শুনতে পায় না, শ্রবণ প্রতিবন্ধী একটি শিশু একটি নিয়মিত বিদ্যালয়ে খুব ভালোভাবে শিখতে পারে যদি উপযুক্ত সুবিধা এবং সংস্থান সরবরাহ করা হয়। নিয়মিত স্কুলে সহপাঠীদের সঙ্গে সমানভাবে অংশগ্রহণ করতে পারবে না। শুধুমাত্র শ্রবণ প্রতিবন্ধীদের জন্য একটি স্কুলেই পাঠাতে হবে এবং নিয়মিত কোনো স্কুলে নয়। শুধুমাত্র বিদ্যালয় শিক্ষার দ্বারা উপকৃত হবে না এবং এর পরিবর্তে বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হবে বা দেওয়া উচিত। সঠিক উত্তর কি? শ্রবণ প্রতিবন্ধী। দেখো, শ্রবণ প্রতিবন্ধী বাচ্চাকে তুমি কি করতে পারো, খুব ভালোভাবে শেখাতে পারো যদি উপযুক্ত ব্যবস্থা করে। যেমন একটা কন্ডিশন হতে পারে এরকম, তোমার ক্লাসে একটা শ্রবণ প্রতিবন্ধী বাচ্চা রয়েছে, তুমি তাকে ফার্স্ট বেঞ্চে ডাকতে পারলে, ফার্স্ট বেঞ্চে তাকে বসালে। এবার মনে রাখতে হবে তার একটা ইন্দ্রিয় যখন কাজ করছে না, তার আমাদের বাকি ইন্দ্রিয়গুলো খুব অ্যাক্টিভলি কাজ করছে। চ্যাপ্টারটা ওপেন করতে বললে প্রত্যেকে সবাই চ্যাপ্টারটা ওপেন করে নিল। এবার ফার্স্ট বেঞ্চে বসে সে কিন্তু তোমার লিপ রিড করছে, তুমি কি বলার চেষ্টা করছো তোমার ঠোঁট দেখো লিপ রিড করছে, এবং তারপর টেক্সটের সঙ্গে মিলিয়ে সেটা পড়ার চেষ্টা করছে। এইভাবে সে কিন্তু তার নিজের শিক্ষাটাকে অনেক বেশি মানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারছে এখানে। তো এইভাবে কিন্তু কন্ডিশনালি যদি সুযোগ সুবিধা সমানভাবে দেওয়া হয় বা একটু অতিরিক্ত সুযোগ সুবিধা দেওয়া হয়, তাহলে কিন্তু তারাও এই বিষয়গুলোকে মেনটেন করতে পারে। নেক্সটে চলে আসবো নাম্বার 28। নাম্বার 28-এ বলেছে একজন শিক্ষক তার প্রাথমিক শ্রেণীকক্ষে কার্যকরী শিক্ষার উন্নতি করতে পারেন। কার্যকরী শিক্ষার উন্নতি করতে পারেন কিভাবে? তার ছাত্রদের মধ্যে প্রতিযোগিতায় উৎসাহিত করে, মানে প্রত্যেককে খুব মোটিভেট করা, প্রতিযোগিতা করতে হবে, কম্পিটিশন করতে হবে। বিষয়বস্তু শিক্ষার্থীদের জীবনের সঙ্গে সংযুক্ত করে, শিশুদের ছোট পদক্ষেপের জন্য পুরস্কার প্রদান করে, নাকি কসরত করে, ড্রিল করে, অনুশীলন করে। কারেক্ট আনসার কি হবে? সঠিক উত্তর হবে বিষয়বস্তু শিক্ষার্থীদের জীবনের সঙ্গে সংযুক্ত করে। অর্থাৎ
মানে যেই টপিকটা পড়াচ্ছেন, মনে করো আজকে তিনি এনভায়রনমেন্টাল পলিউশন পড়াচ্ছেন, তো পলিউশনটাকে নিয়ে তিনি কি করলেন, তিনি স্কুলের গ্রাউন্ডে নিয়ে গেলেন সবাইকে, তারপর ডাস্টবিন দেখালেন, গোটা মাঠে যত আবর্জনা পড়েছিল তাদেরকে বললেন যে চলো আজকে আমরা এই মানে ক্লিনলিনেস ড্রাইভটা আজকে আমরা পার্টিসিপেট করবো এখানে সবাই মিলে, এবং তিনি পলিউশনটার ব্যাড এফেক্টস ব্যাপারেও জানালেন এবং তারপর হাইজিনের ব্যাপারটাও কিন্তু জানালেন। তো এইভাবে কিন্তু করা যেতে পারে, অর্থাৎ বাস্তব জীবনের সাথে শিক্ষার্থীদের কোনো একটা শিক্ষাকে কি করে মার্চ করে দেওয়া, মিথস্ক্রিয়া করে দেওয়া। নিচের কোনটি একটি প্রতিভাবান শিক্ষার্থীর বৈশিষ্ট্য? প্রতিভাবান, তিনি অত্যধিক মেজাজগত প্রকৃতির হবেন, মানে খুব মেজাজে থাকবেন, তিনি প্রতিভাবান যেহেতু আমি সব পারি এরকম ব্যাপার। তিনি আচার অনুষ্ঠানমূলক আচরণে লিপ্ত হবেন, যেমন হাত ফাটানো, দোলা দেওয়া ইত্যাদি। তিনি আক্রমণাত্মক হবেন এবং হতাশ হয়ে পড়বেন, নাকি যদি তিনি শ্রেণীর কার্যক্রম যথেষ্ট প্রতিযোগিতামূলক, উদ্দীপিত এবং বিরক্ত বোধ করতে পারেন? তো সঠিক উত্তর কি হবে? তো একজন প্রতিভাবান শিশু কি করবে? একজন প্রতিভাবান শিশু কি করবে, সে কিন্তু সবসময় কি করবে, তার বিভিন্ন রকমভাবে কার্য যথেষ্টমূলক উদ্দীপিত করতে পারে, মানে তিনি কিন্তু আচার অনুষ্ঠানমূলক আচরণে লিপ্ত হয়ে যেমন হাত পানে দোলা দেওয়া ইত্যাদি এগুলোর কাজে তিনি করতে পারবেন, তিনি অত্যাধিক মেজাজগত প্রকৃতির হতে পারেন, তিনি আক্রমণাত্মক হতাশা হতে পারেন, তিনি কার্যক্রম যথেষ্ট প্রতিযোগিতামূলক উদ্দীপিত এবং বিরক্ত বোধ করতে পারেন। ঠিক আছে, তো এখানে কিন্তু অপশন নাম্বার আমাদের ডিটা সঠিক উত্তর হতে পারে। অপশন নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসবো নাম্বার 30, বলছে নিচের শিশুদের সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক বলতে হবে? নিচের কোনটা সঠিক? শিশুরা জ্ঞান নিষ্ক্রিয়ভাবে গ্রহণ করে, শিশুরা সমস্যা সমাধানকারী, শিশুরা বৈজ্ঞানিক তদন্তকারী, নাকি শিশুরা পরিবেশের সক্রিয় অনুসন্ধানকারী? সঠিক উত্তর কি হবে? দেখো, শিশুরা সমস্যা সমাধান করবে, যখনই তারা কোনো প্রবলেম তাদের সামনে আসবে তারা চেষ্টা করবে অ্যাটলিস্ট। বৈজ্ঞানিক তদন্তকারী বলতে তারা নিজেরা সার্চ করবে, রিসার্চ করবে, অর্থাৎ অ্যাক্টিভ পার্টিসিপেশন হচ্ছে এখানে। আবার শিশুরা পরিবেশ সক্রিয় অনুসন্ধানকারী, যে কোনো ব্যাপারে তারা খোঁজ খবর করবে। কিন্তু জ্ঞান নিষ্ক্রিয়ভাবে গ্রহণ করবে, কারণ নিষ্ক্রিয়ভাবে তো কোনো কিছু গ্রহণ করা যাবে না। সো বিসিডি এই তিনটাই কিন্তু আমার এখানে সঠিক। তাহলে কোথায় রয়েছে বিসিডি? অপশন নাম্বার ডিতে বিসিডি রয়েছে। ওকে, তো আজকে কিন্তু আমাদের এই 15টা কোয়েশ্চেন ছিল। নেক্সট ক্লাস থেকে আমরা 30টা করে কোয়েশ্চেন আলোচনা করবো। তো আউট অফ 15 তোমাদের স্কোর কত হলো জানিও, ঠিক আছে, এবং তোমরা কে কোন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ সেটা জানিও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।